সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। পুলিশের শৃঙ্খলা ফিরে আসায় পর্যায়ক্রমে সেনা সদস্যদের ব্যারাকে ফেরানোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর। পশ্চিমবঙ্গে বিজেপি নেতার ব্যক্তিগত সহকারীকে হত্যা, নির্বাচনের পর রাজনৈতিক অস্থিরতা। 2 ম্যাচ টেস্ট সিরিজে কাল মুখোমুখি হবে পাকিস্তান বাংলাদেশ। মিরপুরে খেলা শুরু 10টায়। মাঠে থাকা সশস্ত্র বাহিনীর সদস্যদের পর্যায়ক্রমে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বৃহস্পতিবার সচিবালয় সিলেটের পাথর উত্তোলন বিষয়ে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এই কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন নির্বাচিত এবং রাজনৈতিক সরকার ক্ষমতায়। পুলিশ বাহিনীর কার্যক্রমও গতিশীল হয়েছে। মাঠ পর্যায়ে দীর্ঘদিন সেনাবাহিনীর দায়িত্ব পালনের কোনো প্রয়োজন নেই, তাই পর্যায়ক্রমে সেনা সদস্যদের প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে কোন প্রক্রিয়ায় তারা ফেরত যাবে তা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। নির্বাচিত সরকার, রাজনৈতিক সরকার দায়িত্ব গ্রহণ করেছে। আমরা পুলিশ বাহিনীকে একটা সুশৃঙ্খল অবস্থায় ফেরত নিয়ে আসতে পেরেছি বলে আমাদের এখন বিশ্বাস জন্মেছে, জনমনেও বিশ্বাস জন্মেছে। তো সেই অবস্থায় আমরা পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করার জন্য উদ্যোগ নিচ্ছি। গত 24 ঘন্টায় সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও 12 জনের মৃত্যু হয়েছে। একই সময় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে 1524 জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী গত 24 ঘন্টায় নিশ্চিত হামে 1 জন এবং সন্দেহজনক হামে 11 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত 15 মার্চের পর থেকে হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 336 জনে। এছাড়া গত 24 ঘন্টায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে 286 জন এবং সন্দেহজনক হামে 1238 জন হাসপাতালে ভর্তি হয়েছে। গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত মোট 38,120 জন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে 28,238 জন এবং বর্তমানে চিকিৎসাধীন 9,882 জন। রাজধানীর শাপলা চত্বরের ঘটনায় বিচারের মুখোমুখি হচ্ছেন সাবেক মন্ত্রী দীপু মনি ও 2 সাংবাদিক ফারজানা রূপা এবং মোজাম্মেল বাবু। চিফ প্রসিকিউটর অভিযোগ করে বলেন, মৃত্যুর তথ্য লুকানো ও ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ব্রিফিংয়ে তিনি এই অভিযোগ করেন। আগামী 14 মে 3 জনকে হাজির করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় এবার বিচারের মুখোমুখি হচ্ছেন সাংবাদিক ফারজানা রূপা, মোজাম্মেল বাবু ও সাবেক মন্ত্রী দীপু মনি। বৃহস্পতিবার ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যুর আবেদন করে প্রসিকিউশন। তদন্তে উঠে আসে শাপলা চত্বরের হত্যাযজ্ঞের সময় পররাষ্ট্রমন্ত্রী ছিলেন দীপু মনি। ওই দিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একদল উচ্ছৃঙ্খল মানুষকে নির্মূল করেছেন বলে আন্তর্জাতিকভাবে প্রচার করেন তিনি। এছাড়া শুরু থেকেই হেফাজতে ইসলামের মহাসমাবেশকে উস্কানিমূলক হিসেবে 71 টেলিভিশনের মাধ্যমে প্রচার করেন 2 সাংবাদিক। বৃহস্পতিবার শুনানি শেষে এ বিষয়ে আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারক প্যানেল। তৎকালীন 71 টেলিভিশন এবং মোজাম্মেল বাবু, ফারজানা রূপা, তাদের যে একটা ভূমিকা ছিল এই হেফাজত ইসলামের এই ঘটনাটাকে আপনার ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য যে একটা প্রচেষ্টা ছিল, তাতে করে আমাদের কাছে মনে হয়েছে যে এইটাও একটা সিস্টেমেটিক ক্রাইমের মধ্যেই ছিল। তারা একটা পূর্ব পরিকল্পনা মাফিক এবং তাদের একটা সিস্টেমেটিক্যালি প্ল্যান ওয়াইজ তারা এই কাজটা করেছে। ফারজানা রূপা, মোজাম্মেল বাবু, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, এই 3 জনকে আপাতত আমরা তারা যেহেতু হেফাজতে আছে তাদেরকে আমরা প্রোডাকশন চেয়েছি। একই দিনে এই মামলার তদন্তের অগ্রগতি বিষয়ে জানতে ট্রাইব্যুনালে আসেন হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ। তারা প্রসিকিউশন টিমের সঙ্গে বৈঠক করেন। হেফাজতে ইসলামের মামলার অগ্রগতি এবং কার্যক্রম খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছেন। উনি আন্তরিকভাবে আমাদের এই মামলাকে পরিচালনা করার জন্য এবং চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য উনি এবং ওনার টিম কাজ করছেন। আমরা আশা করছি নতুন এই চিফ প্রসিকিউটর সাহেব উনি যেভাবে
মামলাকে সামনে নিয়ে যাওয়ার জন্য একটা চূড়ান্ত পর্যায়ে বিচারের মুখোমুখি বিচারে নিয়ে আসার জন্য ওনার আন্তরিকতা আমরা লক্ষ্য করেছি। এই মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন 6 আসামি। আগামী 7 জুন তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। নেত্রকোনার মদনে আলোচিত মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত আমানুল্লাহ আমান সাগরকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন নেত্রকোনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত। আজ সকাল 11টার দিকে আসামি সাগরকে আদালতে হাজির করা হলে আদালত এই আদেশ দেন। এর আগে বুধবার ভোরে তাকে ময়মনসিংহের গৌরীপুর থেকে আটক করে মদন থানা পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব 14। মামলাটির রাষ্ট্রপক্ষের আইনজীবী নুরুল কবির রুবেল জানান, 2025 সালে 2 অক্টোবর মাদ্রাসা ছুটি শেষে শিশুটিকে বারান্দার একটি কক্ষ ঝাড়ু দেওয়ার কথা বলে জোরপূর্বক ধর্ষণ করে অভিযুক্ত শিক্ষক সাগর। শিশুটি ভয়ে তখন বিষয়টি গোপন করলেও গত 18 এপ্রিল স্বাস্থ্য পরীক্ষা করে জানা যায় শিশুটি অন্তঃসত্ত্বা। তখন শিশুটি সব খুলে বললে তার মা বাদী হয়ে মদন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। প্রশিক্ষণবিহীন কোনো শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করতে পারবেন না বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। সরকারের অগ্রাধিকার ও শিক্ষা খাত, বাজেট ও বাস্তবতা শীর্ষক নাগরিক সংলাপের আয়োজন করে নাগরিক প্ল্যাটফর্ম। আগামী 3 থেকে 5 বছরের জন্য একটি টেকসই কর্মপরিকল্পনা তৈরি করার কথাও জানান শিক্ষা প্রতিমন্ত্রী। এছাড়া দেশের ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান তিনি। ট্রেনিং না দিয়ে আমরা ক্লাসরুমে ঢুকাবো না, এবং এখন তাদের ওই যে গত বছর পরীক্ষা দিয়ে এবছর নিয়োগ পেয়েছে 14,500 টিচার, তাদের ট্রেনিং প্রস্তুতি চলছে। তারা ট্রেনিং করে হয়তো উইদিন দ্য নেক্সট 4 to 6 মান্থস তারা শ্রেণী কক্ষে প্রবেশ করবেন। আমরা একটা স্টেপে পুরো বাংলাদেশ পরিশুদ্ধ হয়ে যাবে এটা আমরা নিজেরাও আশা করি না, বাট দ্য স্টেপস আর বিং টেকেন। তথ্য প্রযুক্তির যুগে রাষ্ট্র এখন আর গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে পারবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রাজধানীতে ইন্টারন্যাশনাল কেবল টিভি ব্রডকাস্টিং অ্যান্ড কমিউনিকেশন এক্সপো 2026 এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, সরকারের জবাবদিহিতার বাইরে থাকার কোনো সুযোগ নেই। এছাড়া বিগত সরকারের মুক্ত গণমাধ্যমের মিথ্যা প্রতিশ্রুতি ছিল বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নেতারা অসাধু ব্যবসায়ীদের প্রতি সরকারের কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। দেশের ব্রডকাস্ট, কেবল অপারেটর, টেলিভিশন চ্যানেল ও আইএসপি প্রতিষ্ঠানগুলোকে নিয়ে আয়োজিত এই প্রযুক্তি প্রদর্শনী চলবে আগামী 9 মে পর্যন্ত। গণমাধ্যম কমিশন করা, গণমাধ্যমকে স্বাধীন করা, এই কথাগুলি আগের সরকারের আমলে কেবলমাত্র একটা গালবরা বলি ছিল, কিন্তু এই বাস্তবতার কারণে আমাদের সরকার, তারেক রহমানের সরকার, আমরা খুব ভালো করেই বুঝি এটি এখন আর গালভরা বলি নয়, এটি একটি অবশ্যই পালনীয় শর্ত। নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করেছে র্যাব। এ সময় দালাল চক্রের 7 জনকে আটক করা হয়। দুপুরে জেলা প্রশাসনের নেতৃত্বে র্যাব 11 এই অভিযান পরিচালনা করে। অভিযানে আটক ব্যক্তিরা হলেন বিল্লাল আসলাম, সাইফুল ইসলাম, মোহাম্মদ জিয়াউর রহমান, মোহাম্মদ ইউসুফ হোসেন, মোহাম্মদ মনিরুজ্জামান ও তানভীর মাহতাব। কর্মকর্তারা জানান, আটক 4 জনকে 10 দিনের এবং 3 জনকে 7 দিনের বিনাশ্রমে সাজা প্রদান এবং জরিমানা করা হয়। সৌদি আরবের ইয়ানুবু বন্দর থেকে আসা অপরিশোধিত তেলবাহী জাহাজ বুধবার কুতুবদিয়া চ্যানেলে পৌঁছার পর এখন চলছে লাইটারিং কার্যক্রম। বিএসসি কর্তৃপক্ষ জানিয়েছে, বিকেলের মধ্যে তেল ইস্টার্ন রিফাইনারির ট্যাঙ্কে পৌঁছেছে, তবে পুরো প্রক্রিয়া শেষ হতে রাত পর্যন্ত সময় লাগতে পারে। ফলে আগামীকাল সকাল থেকে ইস্টার্ন রিফাইনারি পুরোদমে উৎপাদন শুরু করতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই তেল দিয়ে ইস্টার্ন রিফাইনারি অন্তত আগামী 22 দিন নিরবচ্ছিন্ন উৎপাদন চালাতে পারবে। এছাড়া সংযুক্ত আরব আমিরাত থেকে আরও 1 লাখ টন ক্রুড অয়েল নিয়ে আগামী 10 মে চট্টগ্রামে পৌঁছার কথা রয়েছে এমটি ফসিল জাহাজের। দেশের বাইরের খবর। বিধানসভার নির্বাচন পরবর্তী ফলাফলকে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক অস্থিরতা। গুলি করে হত্যা করা হয়েছে বিজয়ী দল বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে। স্থানীয় সময় বুধবার রাতে এই ঘটনা ঘটে।
আনন্দবাজার জানিয়েছে, উত্তর 24 পরগনার মধ্যম গ্রামের দোহারিয়া অঞ্চলে চন্দ্রনাথের গাড়ির পিছু নেয় দুর্বৃত্তরা। গাড়ির সামনের সিটে বসেছিলেন চন্দ্রনাথ, পরে তার গাড়ি লক্ষ্য করে 4 রাউন্ড গুলি করা হয়। বিজেপির দাবি 3টি গুলি চন্দ্রনাথের বুকে লাগে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার গাড়িতে থাকা আরও এক যুবক গুলিতে গুরুতর আহত হয়েছেন। এছাড়া আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে রাজ্য জুড়েই। পশ্চিমবঙ্গ পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিচালক সিদ্ধনাথ গুপ্ত বুধবার জানান, সর্বশেষ 48 ঘন্টায় রাজ্যের বিভিন্ন জায়গা থেকে 4 শতাধিক মানুষ গ্রেপ্তার হয়েছেন। আটক করা হয়েছে আরও প্রায় 1100 জনকে। সৌদি আরব ও কুয়েত তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ায় হরমুজ প্রণালীতে জাহাজ পাহারার পরিকল্পিত নৌ অভিযান প্রজেক্ট ফ্রিডম স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, রিয়াদের দক্ষিণ পূর্বে অবস্থিত প্রিন্স সুলতান বিমান ঘাঁটি ব্যবহার কিংবা সৌদি আরবের আকাশসীমা দিয়ে মার্কিন বিমান ওড়ার অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে সৌদি আরব। প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলেও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেননি। এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, রোববার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্পের আকস্মিক ঘোষণা সৌদি আরবের নেতৃত্বকে হতাশ ও ক্ষুব্ধ করেছে। এর পরপরই যুক্তরাষ্ট্রকে সমর্থন না দেওয়ার কথা জানায় দেশ দুটি। খেলার খবর। 6 মাস পর আবারও লাল বলের ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। শুক্রবার মিরপুরের হোম অফ ক্রিকেটে প্রতিপক্ষ পাকিস্তানকে আতিথ্য দেবে স্বাগতিকরা। খেলা শুরু সকাল 10টায়। টেস্ট ক্রিকেটে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পারফরমেন্স সন্তোষজনক নয়। 2019 সালে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরুর প্রথম আসরে 7 ম্যাচ খেলে সাফল্য একটি ড্র। 2021-23 চক্রে 12 ম্যাচ খেলে জয় পায় একটিতে। 2023-25 চক্রে 12 ম্যাচে 4টিতে জয় পায় টাইগাররা। সব মিলিয়ে টেবিলের 7 নম্বরে থেকে চ্যাম্পিয়নশিপ শেষ করেন শান্ত লিটনরা। চলতি চক্রে শ্রীলঙ্কার কাছে 1 ম্যাচ হারলেও ড্র করেছে অন্যটি। দুই দলেরই ভালো পেস অ্যাটাক, বাট আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো যে আমাদের পেস বোলিং অ্যাটাক হয়তো সামান্য একটু আগায় আছে। লাস্ট কয়েক বছর যদি আমি দেখি ওরা যেভাবে বোলিং করছে, প্রপার একটা ভালো উইকেটে খেলাটা খেললে আমাদের টিমের জন্য আরো বেটার রেজাল্ট আনা সম্ভব। অতীত পরিসংখ্যান হিসেব কষলে পাকিস্তানও স্বাভাবিকভাবেই টেস্টে বাংলাদেশের চেয়ে শক্তিশালী। এখন পর্যন্ত দু দলের 15 টেস্টে পাকিস্তানের জয় 12টিতে, বাংলাদেশ জিতেছে 2টি। তবে বাংলাদেশের সমর্থকদের জন্য আশার খবর, জয় পাওয়া ওই 2 টেস্টই সবশেষ পরিসংখ্যান। প্রতিটি দলেরই একটি নিজস্ব শক্তি থাকে। আমরা আমাদের দক্ষতা ও নিজেদের মতো করে বিষয়গুলো বিবেচনা করি। আমরা 16 সদস্যের একটি ভারসাম্যপূর্ণ দল নিয়ে এসেছি, যারা প্রায় সব কন্ডিশনেই খেলতে পারে। 2024 সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে 2-0 ব্যবধানে হারিয়ে ইতিহাস করেছিল বাংলাদেশ। এবার তার পুনরাবৃত্তি হবে কিনা জানতে চাইলে স্বাগতিক কাপ্তান জানান, সিরিজে ভালো খেলাটাই বেশি গুরুত্বপূর্ণ। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। 2025 সালের বিপিএলের একাদশ আসরে কয়েকটি দল, ক্রিকেটার ও কোচের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। অভিযোগ ওঠার পর তৎকালীন বিসিবির সভাপতি ফারুক আহমেদ 3 সদস্যের একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। তদন্ত কমিটি দীর্ঘ অনুসন্ধান শেষে প্রায় 900 পৃষ্ঠার একটি প্রতিবেদন তৈরি করে। পরে সেই প্রতিবেদন বিসিবির সর্বশেষ সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে জমা দেওয়া হয়। বিসিবির দুর্নীতি দমন বিভাগের পরামর্শক অ্যালেক্স মার্শালের সুপারিশে ক্রিকেটার সহ মোট 9 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, যদিও তখন আনুষ্ঠানিকভাবে কারো নাম প্রকাশ করেনি বিসিবি। বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেন বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। তিনি জানান, তদন্ত প্রতিবেদনে 5 জন ব্যক্তির নাম পাওয়া গেছে, তবে কারা অভিযুক্ত তা পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে উল্লেখ করেন তিনি। পঁয়তাল্লিশতম জাতীয় সাইক্লিং চ্যাম্পিয়নশিপের ইন্ডিভিজুয়াল টাইম ট্রায়াল উইমেন 30 কিলোমিটার্স ক্যাটাগরিতে ব্রোঞ্জ জিতেছেন দীপ্ত টিভির ব্রডকাস্ট জার্নালিস্ট শিউলি শবনম। এর আগে শিউলি শবনম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতায় 41 ও 42 আসরে যথাক্রমে ব্রোঞ্জ ও সিলভার পদক জেতেন। সকালে জাতীয় স্টেডিয়ামে শুরু হয় 3 দিনের এই প্রতিযোগিতা। বিকেলে এবারের আসরের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন দেশের বিভিন্ন জেলা ও সংস্থার প্রতিনিধিত্বকারী প্রতিভাবান সাইক্লিস্টরা।
টুর্নামেন্টে ট্র্যাক সাইক্লিংয়ের অন্তর্ভুক্ত রয়েছে স্প্রিন্ট, টাইম ট্রায়াল ও প্যারাশুট। 23টি ইভেন্টে 22 দলের 224 জন পুরুষ ও নারী সাইক্লিস্ট লড়ছেন এবারের জাতীয় চ্যাম্পিয়নশিপে। এর সাথে শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। পুলিশের শৃঙ্খলা ফিরে আসায় পর্যায়ক্রমে সেনা সদস্যদের ব্যারাকে ফেরানোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর। পশ্চিমবঙ্গে বিজেপি নেতার ব্যক্তিগত সহকারীকে হত্যা, নির্বাচনের পর রাজনৈতিক অস্থিরতা। 2 ম্যাচ টেস্ট সিরিজে কাল মুখোমুখি হবে পাকিস্তান বাংলাদেশ। মিরপুরে খেলা শুরু সকাল 10টায়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।